এই বনটির নাম ছিল মধুপুর বন। সেই বনটি হিজল নদীর পাশ দিয়ে গড়ে উঠেছে। সেই বনের পাখিরা হিজল নদীতে তাদের প্রয়োজনীয় কাজকর্ম শেষ করত। সকাল হলেই পাখিরা নদীর ঘাটে চলে আসতো তাদের কাজকর্ম শেষ করতে। ওহ সুখী দিদি, তুমি তো দেখছোই আমি বিছানা চাদর পরিষ্কার করছি। তোমাকে এখনই এসে থালা বাসন পরিষ্কার করতে হবে নাকি বলো তো? বাড়ি একটু থালা বাসন সকালে পরিষ্কার করবো না তো কখন করবো শুনি? তুই তো পরে কাপড় চোপড় পরিষ্কার করতে পারিস, এখনই তোকে আসতে হবে? বাড়ি সকালে রোদ চলে গেলে আমি কখন রোদে কাপড় শুকাতে দিব শুনি? টনি সুখী সহ বাকিরা যখন ঝগড়াঝাটি করে তাদের রুটিন অনুযায়ী কাজ করছিল, এমন সময় ময়ূরী তার গাভী লালিকে নিয়ে সেখানে আসে। মদন, ময়ূরী তুই আবার কোথা থেকে এলি? তোকে আবার এখন গাভীকে গোসল করাতে হবে? তুই তো দেখছি পানি আরো অপরিষ্কার করে দিচ্ছিস। বাড়ি যা গরম পড়েছিল রাতে, আমার লালি তো গলাতে ঘুমাতেই পারেনি, তাই এক্ষুনি আমি আমার লালিকে গোসল করাবো। তাহলে যা, তুই কে সাঁতার কাট, তোকে কেউ কিছু বলবে না। অযথা ঝগড়া করছি কেন আমরা? নদী তো অনেক বড়, সবাই একসাথে কাজ না করে দূরে দূরে গিয়ে করলেই তো হয়। তা ঠিকই বলেছিস টুনি, যা লালি দূরে গিয়ে সাঁতার কাট। ময়ূরীর কথায় গাভী দূরে গিয়ে সাঁতার কাটতে থাকে। এমন সময় তাদের চোখ যায় দূরে থেকে ভেসে আসা কোনো কিছুর ওপর। একে দূর থেকে কি ভেসে আসছে ওইটা? মনে হয় কোনো কলা পাতা, কিন্তু এমন নীল কেন? ওরে বাবারে, আমার তো দেখে কেমন ভয় লাগছে। আমি শুনেছি নদীতে নাকি ডাইনি রাক্ষসী ভেসে আসে। আহা ময়ূরী দিদি, আজেবাজে বকো না তো। ওই দেখো, নীল কলা পাতায় কোনো পাখি ভেসে আসছে, আমাদের দিকে ভেসে আসছে মনে হয়। টনির কথা শেষ হতে না হতেই নীল কলাপাতায় কাকুলি কাক অজ্ঞান অবস্থায় ভেসে আসে। ওরে বাবারে, সত্যি তো কোনো পাখি এসেছে। ওরে টনি তুই থাক, আমরা পালাই। টনিকে রেখেই বাকিরা তাদের যার যা যা ছিল তা ফেলেই সেখান থেকে পালিয়ে চলে যায়। আর টনি ভয় না পেয়ে কাকুলিকে ডাঙায় তুলে নিয়ে আসে। হে কি, এই পাখিটার তো দেখছি পায়ে সাপে কেটেছে, এক্ষুনি ওঝাকে ডেকে নিয়ে আসতে হবে। এরপর টনি কাকুলিকে সেখানে রেখেই ওঝাকে ডাকতে চলে যায়। আর ওঝা এসে কাকুলিকে ভালো করে দেখে সাপের বিষ কাটায়। কাকুলিরও জ্ঞান ফিরে আসে। আমি কোথায় কোথায় আমি? তোমাকে সাপে কেটেছিল পাখি, আর তোমাকে কেউ নীল কলাপাতায় ভাসিয়ে দিয়েছিল। আমি ওঝা এনে তোমাকে সুস্থ করলাম। এখন বলো তো তুমি কে? আমি কাকুলি। আমার তো আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই, তাই আমাকে সাপে কাটার পর ওই বনবাসী ভাসিয়ে দিয়েছিল হয়তো। আহারে কেঁদো না তুমি, আমারও মেয়ে ছাড়া কেউ নেই। তুমি আমার সাথে চলো আমার বাড়িতে, যতদিন না সুস্থ হচ্ছ ততদিন আমার সাথে থাকবে। এরপর টুনি কাকুলিকে নদীর পার থেকে বাড়িতে নিয়ে আসে। কি মা, তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো? এই হলো তোর নতুন মাসি রে মা, আজ থেকে আমাদের সাথেই থাকবে। টুনির কথা শুনে টুকি ভীষণ খুশি হয় আর আনন্দে আত্মহারা হয়ে যায়। তোমার বাড়িটা ভীষণ সুন্দর টুনি। হ্যাঁ দিদি, টোনা আমাকে বানিয়ে দিয়েছিল। এখন তুমি বিশ্রাম নাও তো, অনেক ক্লান্ত তুমি। এই টুনি শোন, সাইডে আয়, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ রে টুনি, এই কাকুলি কি এখন থেকে তোর সাথে থাকবে নাকি? এই কাকুলি দেখছি তোর সাথে ঘুরে বেড়াচ্ছে। আসলে দিদি, ওর আপন বলতে কেউ নেই, তাই আমি আশ্রয় দিয়েছি। জানোই তো, একজনের বিপদে অন্যজনের পাশে দাঁড়ানো উচিত। তাই বলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক না টুনি। এই পাখি যদি তোর বা আমাদের কারো কোনো ক্ষতি করে তখন কি হবে? তুমি এত ভেবো না তো, কোনো খারাপ কিছু হবে না। টুনি সুখীর সাথে কথা বলে কাকুলি সহ আবারও চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে টুনি কাজ করে বাড়িতে আসতো আর তা কাকুলি বসে বসে খেত। বনের পাখিরা টুনিকে অনেক বারণ করলেও টুনি কাকুলিকে সব সময় সাহায্য করত। টুনি কারো কোনো কথাই শুনতো না। টনি, এই টনি, শুনে যা দোকানে। হ্যাঁ দাদা বলো, তোর যে বাকির খাতায় নাম হয়েছে তা তুই কবে শোধ করবি শুনি? অনেক টাকাই তো হয়ে গেছে। আমি তো তোমার থেকে বাকিতে কিছু কিনিনি দাদা। তোর বাড়ির কাকুলি পাখি কিনেছে, তোর নাম করে তো আমার থেকে খাবার নিয়ে যায়। বুঝেছি, তুমি চিন্তা করো না দাদা, আমি ঠিক টাকা পরিশোধ করে দিব। টুনি কবুতরের সাথে কথা বলে সেখান থেকে চলে আসে। আরে টনি, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ নাকি?
বলছিলাম কি দিদি, তুমি তো এখন আমার সাথে কাজ করতে পারো। আমি রোজ তোতা দাদার জমিতে কাজ করতে যাই, তুমিও আমার সাথে যেতে পারো। আসলে টুনি, আমার শরীরটা এখনো অনেক অসুস্থ। আমি মনে হয় কাজ করতে পারবো না এখনো। আমি আরো কদিন পর কাজ করব। উফ বাবা, আমার মাথাটা কেমন ঘুরছে। ঠিক আছে দিদি, তুমি চিন্তা করো না। ঠিক আছে দিদি, আমি রান্না করছি, তুমি বরং বিশ্রাম নিতে থাকো। মা টুকি, আমার ক্লান্ত লাগছে, আয় মা, আমাকে একটু সাহায্য কর। না না, এই টুনি দেখছি বড্ড বার বেড়েছে। এতদিন তো অসুস্থ ছিলাম বলে ছাড় পেয়েছি, কিন্তু এখন কি করে বসে বসে খাবো? টুনি তো রোজ রোজ আমাকে কাজ করার কথা বলছে। এভাবে আরাম করে শুয়ে বসে থাকা মনে হয় আর হবে না। কাকুলি উল্টো টুনির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে, আর কি করবে তা বুঝে উঠতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। হ্যাঁ রে টুনি, এভাবে আর কতদিন কাকুলিকে বসে বসে খাওয়াবি শুনি? এবার তো কাকুলিকে পরিশ্রম করতে বল। তোরও তো একটা মেয়ে আছে, আশ্রয় দিয়েছিস জন্য কি খাবারও খেতে দিবি? আসলে দিদি, কাকুলি দিদি তো অসুস্থ, তাই কাজ করতে পারছি না। তবে কাকুলি দিদি আমাকে বলেছে সুস্থ হলে ঠিক কাজ করবে। হ্যাঁ, তুই সত্যি বোকা রে টুনি। তোকে বোকা বানিয়ে তোর ঘাড়ে বসে খাচ্ছে, আর তুই বুঝতেই পারছিস না এখনো সময় আছে। কাকুলিকে বিদায় কর। পাখিদের মুখে মুখে এমন কথা শুনে টুনিও বেশ চিন্তায় পড়ে যায়। আর টুনি বাড়িতে আসে। কাকুলি দিদি, তুমি তো এখন সুস্থ, চলো আজ তুমি আমার সাথে কাজে যাবে। তোমাকে টাকা জমিয়ে নতুন বাড়ি বানাতে হবে তো। আজই যেতে হবে? হ্যাঁ দিদি, এক্ষুনি চলো। মানে বলছিলাম কি টনি, আমি তো এখনো খাইনি। তুমি যাও, আমি যাচ্ছি। এরপর টুনি কাজে চলে যায়। এদিকে কাকুলি পায়চারি করতে থাকে। কাকুলি কোনো উপায় খুঁজে পায় না। না না, টুনির এত বড় বাড়ি আমি হাতছাড়া করতে পারবো না। এই বাড়ি আমি বিক্রি করে দিব। এরপর কাকুলি টুনির বাড়ির কাগজপত্র চুরি করে নিয়ে মোরলের কাছে আসে। এ কি, তুই কিসের কাগজপত্র নিয়ে এসেছিস শুনি? বলছিলাম কি মোরল বাবু, টুনি বাড়ি বিক্রি করতে চায়, তাই আমাকে কাগজপত্র সহ পাঠিয়েছে। আপনি আমাকে টাকা দিয়ে দিন। সে কি, টুনি বাড়ি বিক্রি করবে মানে? কই, আমাকে তো আগে কখনো জানায়নি। তুই কি সত্যি বলছিস আমাকে? হ্যাঁ মোরল বাবু, আমি সত্যি বলছি। টুনিও একটু পরে আসবে, আপনি টাকা দিয়ে দিন। কাকুলি যখন মোরলের সাথে কথা বলছিল, এমন সময় বাড়িতে কাজ করতে থাকা সুখীর কান অব্দি পৌঁছায়। কে? ওই কাকুলি কিনা এমন ষড়যন্ত্র করছে? আমি ঠিক জানতাম। এক্ষুনি টুনিকে জানাচ্ছি, দাঁড়াও। টুনি, টুনি, তুই এদিকে কাজ করছিস? ওদিকে তোর সর্বনাশ হয়ে যাচ্ছে। শীঘ্রই চল আমার সাথে। এরপর সুখী পথে যেতে যেতেই টুনিকে সবটা খুলে বলে। আর টুনি গিয়ে দেখে কাকুলি সত্যি সত্যি বাড়ি বিক্রি করে দিচ্ছে। এ কি কাকুলি দিদি, তুমি কিনা আমার বাড়ি বিক্রি করছো? তোমাকে একদিন আমি সাহায্য করেছিলাম, আশ্রয় দিয়েছিলাম, তার প্রতিদান তুমি আজ আমাকে দিলে? আসলে টুনি, না না না, না মানে ইয়ে। থাক, আমি বুঝতে পেরেছি কাকুলি দিদি, তুমি আমার বাড়ি বিক্রি করে আমার টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে, তাই তো? কি সাংঘাতিক কথা রে টুনি। তার মানে তুই বাড়ি বিক্রি করতি না? এই কাকুলি তাহলে তোর দলিল চুরি করেছে? হ্যাঁ মোরল বাবু, আপনি একে শাস্তি দিন। না না টনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমনটা করব না। না, তোর মতো বিশ্বাসঘাতক এই বনে কোনো জায়গা নেই। তুই এক্ষুনি এই বন ছেড়ে চলে যাবি, নয়তো তোকে বন্দি করব। এরপর কাকুলি সেই বন ছেড়ে চলে যায়, আর টুনিও তার বাড়ি ফিরে পায়। দেখলে তো বন্ধুরা, সব সময় কারো উপর দয়া দেখানো ঠিক নয়, আর সব সময় কারো উপর খারাপ ব্যবহার করাটাও ভুল নয়। কারণ পৃথিবীতে সহানুভূতির প্রয়োজন, কিন্তু কিছু সময় এরকম সহানুভূতি না দেখানোই উত্তম। টোনা, এই টোনা, কি রে টুনি? টোনা কোথায় রে? আমার সুদের টাকা এখনো দিচ্ছে না কেন? মোরল মশাই, টোনা তো অসুস্থ, তাই দিতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আপনার টাকা আমি শোধ করে দিব। এই কথা টোনা অনেকবার বলেছে, কিন্তু দেয়নি। আর তুই একটা মেয়ে হয়ে মোড়ল মশাইয়ের টাকা কিভাবে দিবি শুনি? আমি এত কিছু বুঝি না, আমার টাকা পেলেই হলো। যদি দিতে না পারিস তবে তোদের পুরো বাড়ি আমার নামে করে নিব। এসব বলে মোরলরা সেখান থেকে চলে যায়। আর টুনি মোরলের এমন কথা শুনে কাঁদতে শুরু করে।
এখন আমি কি করব? এত টাকা আমি কোথায় পাবো? টুনি, তুমি কেঁদো না, আমি সুস্থ হলে সব টাকা পরিশোধ করে দিব। টোনা, তুমি এই শরীর নিয়ে বাইরে বের হলে কেন? যাও, তুমি ঘরে শুয়ে থাকো, আমি দেখছি কি করা যায়। টুনির কথা মতো টোনা ঘরে গিয়ে শুয়ে পড়ে আর টুনি কুঠা নিয়ে কাঠ কাটার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে টুনি জঙ্গলে চলে আসে, এসে শুকনো কাঠ কাটতে শুরু করে। অন্যদিকে আকাশপথে এক বিশাল রাজ্য রয়েছে। সেই রাজ্যের চারপাশে নানান ধরনের ফুল ফলে ঘেরা। ফুল বাগানে প্রজাপতির অভাব নেই। এমনই একদিন, মা মা চলো না, আজ পৃথিবীতে যাই। তুমি তো বলেছিলে পৃথিবীর পক্ষীকুল দেখতে নাকি অনেক সুন্দর। আমাকে নিয়ে চলো না মা। আজ না রে মা, তোকে আরেকদিন নিয়ে যাব, কেমন? আমাকে নিয়ে যাবে না তো? ঠিক আছে, আর তোমার সাথে কথাই বলবো না। আমি তোমার উপর অনেক রাগ করেছি। না মা, তুই রাগ করিস না। তুই আমার সাথে কথা না বললে যে আমার ভালোই লাগে না। তোর বাবা একটা কাজে গিয়েছে, তোর বাবা ফেরার আগেই তোকে নিয়ে ঘুরে আসি। চল, এখন তো তুই খুশি? ইয়ে, কি মজা কি মজা! আমি খুব খুশি মা, খুব খুশি। চলো তবে যাওয়া যাক। এই বলে তারা পক্ষীকুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর এক সময় তারা তাদের গন্তব্যে ফিরে আসে। ওয়াও, কত সুন্দর পরিবেশ! কি ঠান্ডা আবহাওয়া! সত্যি মা, আমাদের পরিরাজ্যের থেকে এই পক্ষীকুল একটু বেশি সুন্দর। তুই একদম ঠিক বলেছিস রে মা। মারে, তুই একটু সাবধানে ওর, তোর পাখা কিন্তু এখনো অনেক নরমাল। ঠিক আছে মা, আমি সাবধানে উঠছি। এভাবেই তারা উড়তে থাকে আর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে থাকে। কিছুক্ষণ পরে হঠাৎ বনে ঝড় শুরু হয়। এত তীব্র ঝড়ের কারণে বনের গাছপালা জোরে জোরে তুলতে শুরু করে। মা মা, আমি ঠিকভাবে উঠতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে মা। মারে, তুই হাল ছাড়িস না, সব শক্তি দিয়ে ওড়ার চেষ্টা কর। হঠাৎ এই ঝড় কোথা থেকে চলে এলো? মা, আমি মনে হয় আর উঠতে পারবো না মা। পরিকন্যা উড়ে থাকার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু জোর গতিতে ঝড়ের ধাক্কায় পরিকন্যা উপর থেকে সোজা জঙ্গলে পড়ে যায়। তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। যে ঝড় শুরু হয়েছে, এখানে থাকা ঠিক হবে না। বিপদের কথা তো আর বলা যায় না। এ কি, কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেলাম না? গাছ ভেঙে পড়লো নাকি? না, গিয়ে দেখি তো। এই বলে টনি সেখানে চলে আসে। এসেই টনির চোখ কপালে উঠে যায়। এ কি, এটা তো একটা পরিকন্যা। পরিকন্যা অনেক আঘাত পেয়েছে, এক্ষুনি তাকে ঔষধি পাতা লাগিয়ে দিতে হবে। এরপর টনি পরিকন্যাকে সুস্থ করার জন্য ঔষধি পাতা নিয়ে আসতে যায়। অন্যদিকে ঝড় ধীরে ধীরে কমতে শুরু করে আর পরি তার মেয়েকে খুঁজতে থাকে। আমার মেয়ে কোথায় গেল? আমি আমার মেয়েকে ধরে রাখতে পারলাম না। জানি না সে কি অবস্থায় আছে। মা পরি এভাবে কাঁদতে থাকে আর তার মেয়েকে খুঁজতে থাকে। অন্যদিকে টুনি ঔষধি পাতা এনে পরিকন্যার পাখায় লাগিয়ে দিতে থাকে। আর কিছুক্ষণ পরে পরিকন্যার জ্ঞান ফিরে আসে। কে তুমি? আর এসব তুমি কি করছো? মারে, তুই ঠিক আছিস? অনেক খোঁজার পরে তোকে পেলাম। মা, তুমি এসেছো? দেখো না, উনি আমার পাখায় কে জানে দিচ্ছে। উনি হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে এসেছে। বিশ্বাস করো, আমি কোনো খারাপ পাখি নই। তোমার পাখাতে তুমি অনেক আঘাত পেয়েছো, তাই ভালো করার জন্য আমি ঔষধি পাতাগুলো লাগিয়ে দিচ্ছিলাম। তুমি তো তাহলে অনেক ভালো পাখি। আমি না বুঝেই তোমাকে সন্দেহ করেছিলাম। কোনো ব্যাপার না পরিকন্যা। যাই হোক টুনি, তুমি আমার মেয়েকে সাহায্য করেছো, অন্য কেউ হলে এড়িয়ে যেত। তোমাকে অসংখ্য ধন্যবাদ টুনি। ঠিক আছে পরি, আমি তবে আসি। দাঁড়াও টুনি, এই নাও টুনি নীল ভুট্টা। নীল ভুট্টা? এটা দিয়ে আমি কি করব? এটা হচ্ছে জাদুর ভুট্টা। তুমি এই ভুট্টাতে ছুঁয়ে যা চাইবে তাই পাবে। তোমার সব মনের ইচ্ছে পূরণ হবে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, কোনো কিছু লোভ করে চাইবে না, নয়তো তোমার যে কোনো ক্ষতি হতে পারে। ঠিক আছে পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর পরীরা তাদের রাজ্যে চলে যায় আর টুনি নীল ভুট্টা নিয়ে তার বাড়িতে ফিরে আসে। এসে টুনি টোনাকে সব কথা খুলে বলে। আমাদের অনেক উপকার হলো টুনি, তুমি প্রথমেই মোরল মশাইয়ের টাকা শোধ করে দাও, কেমন?
টোনার কথা মতো টুনি মোরলের টাকা শোধ করে দেয়। এরপর থেকে টুনি নীল ভুট্টার দ্বারাই বনের সবার সাহায্য করতে লাগে। যাদের অর্থের প্রয়োজন তাদের অর্থ দিয়ে সাহায্য করে, আর যাদের খাবারের অভাব তাদেরকে খাবার দিয়ে সাহায্য করে। বনের গরিব দুঃখীদের যাদের যেটা প্রয়োজন হয় সেটা নেয়ার জন্য টুনির বাড়িতে চলে আসতে থাকে। টনি, মোরল মাসে আমার কাছে অনেকগুলো সুদের টাকা পাবে, তুই কি আমাকে কিছু টাকা দিতে পারবি? নিশ্চয়ই পারবো, কিন্তু আমাকে কথা দিতে হবে কারো কাছ থেকে ধার নিবে না আর সুদও দিবে না। আমি তোকে কথা দিলাম, আমি আর কারো কাছে সুদ নিব না আর কাউকে দিবও না। ঠিক আছে কবুতর দাদা, এখানে সব টাকা আছে। চলো টুনি, বনে সবার বাড়ি বাড়ি ঘুরে আসি, যার যেটা প্রয়োজন হবে তাদের সেটা দিয়ে আসবো। তুমি কথাটা মন্দ বলেনি টোনা, চলো তবে যাই। এরপর টনি ও টোনা সবার বাড়ি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর এক এক করে সবার বাড়িতে যেতে থাকে। বৃদ্ধা মাসি, তোমার কি লাগবে আমাদের বলো, আমি তোমাকে তাই দিব। আমি আজকে সারা দিন কিছুই খাইনি, যদি কিছু খাবার দিতি তবে অনেক উপকার হতো। আচ্ছা, আমি তোমাকে এক্ষুনি খাবার দিচ্ছি। নীল ভুট্টা, তুমি এই বৃদ্ধা মাসিকে অনেক মজার মজার খাবার দাও। আশীর্বাদ করি, তোরা অনেক অনেক সুখে থাক। এভাবেই টনিরা সবার বাড়ি বাড়ি যেতে থাকে আর সাহায্য করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে বনের মোড়লের কাছে কেউ ধার নিতে আসে না, এজন্য তার সুদের টাকাও নেওয়া হয় না। মোরল মশাই, আপনার ব্যবসার অবনতি হচ্ছে সব টুনিদের কারণে। আমি এটাও জানতে পেলাম টুনিদের কাছে নাকি এক জাদুই নীল ভুট্টা আছে, সেই নীল ভুট্টার সাহায্যে মনের সব ইচ্ছা পূরণ হয়। টুনিরা আমার ব্যবসায় লালবাতি জ্বালিয়েছে, এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। একদম ঠিক বলেছেন, সুদে আসলে সব তুলে নিবেন। ওরা তো আমাকে চেনে না, আমি কি করতে পারি পরেই বুঝতে পারবে। কালু, যা এক্ষুনি গিয়ে টোনা টুনি দুজনকে ধরে নিয়ে আয় আমার কাছে। ঠিক আছে মোরল মশাই, আমি যাব আর আসবো। এই বলে কালু টুনিদের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয় আর এক পর্যায়ে কালু টুনিদের বাড়িতে চলে আসে। টুনি, টোনা, তোদেরকে মোরল মশাই ডেকেছে, চল তোরা আমার সাথে। মোরল মশাই আমাদের ডেকেছেন, কিন্তু কেন? কিসের জন্য ডেকেছে গেলেই বুঝতে পারবি, এখন কথা না বাড়ি আয় আমার সাথে। এরপর টোনারা আর কিছু না বলে কালুর সাথে যেতে শুরু করে। কালু টোনাদের নিয়ে মোরলের কাছে চলে আসে। মোরল মশাই, আপনি আমাদের ডেকেছেন? তোদের কাছে নাকি নীল ভুট্টা আছে, ওটা তোদের কাছে থাকার যোগ্য নয়। নীল ভুট্টা আমাদের মতো ধনীদের কাছে থাকার যোগ্য, ওটা আমাকে দিয়ে দে টুনি। কিন্তু মোরল মশাই, আমরা তো এটা দিয়ে বনের সবার উপকার করছি। এত কথা আমার পছন্দ না, দিতে বলেছি দে। ঠিক আছে মোরল মশাই, এই নিন ভুট্টা। নীল ভুট্টা, তুই আমাকে অনেক অনেক ধন সম্পদ দে। মোরল এসব বলার সাথে সাথেই দেয়াল ফেটে নানান ধরনের পোকামাকড় বের হতে শুরু করে। সেগুলো পোকামাকড় মোরল আর কালুকে কামড়াতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম, আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের। মোরল ও কালু কষ্টে ছটফট করতে থাকে। ঠিক তখনই পরি সেখানে চলে আসে। তোরা অনেক অন্যায় করেছিস, অন্যের কাছে জুলুম করে সুদের টাকা নিতি, আর আজ লোভে পড়ে টুনিদের সম্পদ নিয়েছিস। তোদের এই অন্যায়ের শাস্তি হচ্ছে এতদিনে যা টাকা জমিয়েছিলি সব পাথর হয়ে যাবে। বেশ হয়েছে, এটাই ওনার উচিত শিক্ষা। হায় হায় রে, এ আমি কি করলাম? আমার সব জমানো সম্পদ পাথর হয়ে গেল, কেন যে এই অন্যায় কাজ করতে গেলাম? মোরল কপালে হাত দিয়ে কান্না করতে থাকে আর নিজেই নিজের কাজের জন্য অনুশোচনা করতে থাকে। আর অন্যদিকে টুনিরা আবারও নীল ভুট্টা নিয়ে এসে সুখে শান্তিতে থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, অন্যায় কখনোই প্রশ্রয় পায় না, অন্যায় করলে অন্যায়ের শাস্তি পেতেই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর আজকে গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।